অভিষেক বাবুর এত কিসের প্রোটেকশন যে জেড প্লাস, তাকে তো তার পার্টির একটা ছেলে মারাতে তাকে জেড প্লাস ক্যাটাগরি করে দেওয়া হলো। এগুলো আমার মনে হচ্ছে বাংলার মানুষ আলটিমেটলি এটা থেকে ফেড আপ হয়ে গেছে। 7.5 লক্ষ ভোটে যে ডায়মন্ড হারবার জিতেছে, এটা তো চুরি করে জিতেছে। যদি ভোট চুরি কেউ করে থাকে, এই মোদি ফদির আগে হলো অভিষেক ব্যানার্জি। জাহাঙ্গীর তোমাকে ডেভেলপমেন্ট দেবে, এই শওকত মোল্লা বাংলাকে ডেভেলপমেন্ট দেবে? এরা এরা যদি আইকন হয়ে যায় না, তাহলে নেক্সট যুব সমাজ ভাবছে যে এদের মতো কাজ করে আমরা তাহলে আগামী। তো এটা বাংলার, আই এম গ্ল্যাড যে আজকে তৃণমূল চলে গেছে। দেখো, এন্ড অফ দ্য ডে বিয়ের পরে না সবাই জরুকা গোলাম হয়ে যায়, হওয়া উচিত। তুমিও মানে এমন একজন ছেলে আর কি, তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন লোকে অভিযোগ করেছেন, কিন্তু দিন শেষে তিনি তার জায়গাটা, তার পদটা তিনি সসম্মানে সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি আজকে নেই, বা তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তারপরে কি কখনো দিন খেতে হয়েছে, বা তার ছেলে হয়ে এখনো সেই দলে, যে দলে তিনি শেষ দিন করে দায়িত্বে ছিলেন, সেই দলেই একটা গুরুত্বপূর্ণ পদ নিয়ে তুমি দায়িত্ব পালন করছো? তোমার থেকে কয়েক বছরের ছোট হয়তো হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আরেকটি দলের, এবং সেই দলের একটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে তিনি রয়েছেন, কিন্তু সেই দলের মধ্যেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে। সাধারণ মানুষ ডিম ছুটছে। এই দুটো মানে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের দুই রাজনৈতিক উত্তরসূরি, একজন কিভাবে আরেকজনের মূল্যায়ন করবে? পাবলিক লিঞ্চিং বা মব লিঞ্চিং এটা ঠিক নয়। আমাদের দেশে একটা সংবিধান আছে, ল আছে, ভেরি সিরিয়াস ল সিস্টেম আছে। হ্যাঁ, যেটায় আপনি যে ভুল হয় তাকে কিন্তু আপনি সেই ভুলটার জন্য আদালতে দোষী সাব্যস্ত করে জেল খাটাতে পারেন। তো আমি লিঞ্চিং বা পার্সোনাল অ্যাটাক অন পাবলিক পিপলটা ঠিক মনে করি না। কিন্তু এমন সময় এসে গেছে, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি না। অভিষেক সঙ্গে হয়তো 2-3 বার কথা হয়েছে, মানে কারণ প্রেক্ষিতে আমাকে 2021 সালে তার অফিস থেকে একবার ডাকা হয়েছিল যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, সেই সময় বলা হয়েছে, তখন আমি বলেছিলাম দেখো আমার বাবা 6 মাস আগে মারা গেছেন, আমার পক্ষে আমার মনে হয় না এটা ঠিক। কারণ তার আগে আমাদের বিজেপি থেকেও বলা হয়েছিল, যখন আমার মা বিজেপির টিকিটটা মানে রিজেক্ট করলো, তারপরেই ঘটনাটা ঘটেছিল। তো তখন আমি বলেছিলাম আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করুন না, আপনার আগামী দিনটা ভালো হবে। আপনারা 62, সেই সময় আমার মনে হয়েছিল কংগ্রেস ভালো জায়গায় করবে না। তো কংগ্রেস যদি ওই 2011-র 62টা সিট, আমি তখন আমাদের যে অল ইন্ডিয়া ইনচার্জ ছিল তাকে বলেই আমি গেছিলাম যে আমি এই প্রপোজালটা দেবো। তখন উনি বলেছিলেন ঠিক আছে, আমি মাথায় রাখবো। তারপরে আর শুনিনি। তার পার্টিতে তাকে কে কাটমানি দিয়েছে বা তাকে কি দিয়েছে তো আমি তো জানার কথা নয়। কেন আইপ্যাক হোক বা যারা হোক, তারা আমার সঙ্গে কোনোদিন ডিলিং করেনি। যারা ডিল করেছে, যারা আজকে তাদের কথা আমরা শুনছি যে আইপ্যাক নাকি তাদের পার্টি চালিয়েছে, আইপ্যাক কে এনেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো এটা তারাই বেশি বলতে পারবে। আমার অতটা তাদের পার্টির ভেতরে কি হচ্ছে জানার সুযোগ ছিল না। কিন্তু আমার দুটো জিনিস আমার চোখে খুব লেগেছে এই রিসেন্টলি। দেখো, তুমি খাটোনি, তোমার জন্য পার্টি আসেনি পাওয়ারে, তুমি ওরকম বড়, তোমার থেকে অনেক বড় বড় নেতারা ছিল, বাট ইউ ও প্যারাশুটে। আজকে আমি আমার যুব কংগ্রেস থেকে আমার রাজনীতি শুরু হয়েছে। আমি আজকে নিজেকে, যদি শুভঙ্কর সরকার হোক, অধীর চৌধুরী হোক, বা অমিতাভ চক্রবর্তী হোক, প্রদীপ ভট্টাচার্য ছেড়েই দিলাম, বাট সেকেন্ড জেনারেশন যারা ছাত্র পরিষদ করেছে এক সময়, যারা আজকেও পার্টি করছে, মৌসম নূর হোক, অভিজিৎ মুখার্জি হোক, তাদের থেকে যদি আমি নিজেকে বড় মনে করি তাহলে আমার ভুল হবে। এটা 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 ইজি টু আন্ডারস্ট্যান্ড। যদি আমি যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু নিয়ে গবেষণা করেছি, সেটাই এই লাইফের এই স্টোরিটা আমার জানা আছে। তো অভিষেক এটাকে যদি আমার মনে হয় মানেনি। সেকেন্ড হলো এই যে চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টারটা আমার চোখে, আমি একজনকে আমার ইলেকশনের সময়, আমার তৃণমূলে অনেক বন্ধু আছে, নাম দেবো না তাদের, তারা ইলেকশনে আমি বলছি কি করছো, এখান থেকে বীরভূম যাবে, সেই জন্য ঝাড়খণ্ড থেকে তুমি হেলিকপ্টার নিয়ে, আবার সেটার ব্রেকিং নিউজ হচ্ছে। এটা বাংলা, এটা বাংলার মানুষ কিন্তু ভালো চোখে নিচ্ছে না। হ্যাঁ, তুমি তোমার এখন অনেক জেলা পরিষদ, পঞ্চায়েত, তাদের স্টেজ করেছো, তোমরা ওরকম হেলিকপ্টার দিয়ে নামবে, লোক আসবে। আরে আমাদের যখন মালদাতে নাগমা গেছিল, নাগমার থেকে বেশি ওই হেলিকপ্টারটা নামছে বলে লোকারণ্য হয়ে গেছে। তো ওটা তো অটোমেটিক হবে। তুমি একটা বিরাট বড় স্টেজ করছো, তুমি এমন ভাবে স্টেজ করে র্যাম্পের মতো স্টেজ করছো, তো তোমার পুরো ফোকাসটা অভিষেক ভালো বক্তা, এটা আমি বলবো, ইজ আ গুড স্পিকার, মানে ভালো বক্তৃতা দেয়। তো ও যাচ্ছে অত গ্ল্যামারাস সবকিছু করাতে, তাদের লোক আসবে, কিন্তু সেই লোকটা তারপরে তুমি তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছ, ট্রান্সপোর্টেশন দিচ্ছ, তারা তো আসবে, তাদের একটা দিনের ছুটি, সেই ছুটিটাও তোমরা মাইনে পাবে, তো লোক আসবে। বাট সেটা কি সত্যিকারের মনের ভালোবাসা থেকে লোক আসছে? আমার তো মনে হয়েছিল যে এইসব করেই সে মানুষের থেকে তৃণমূলটাকে দূরে নিয়ে চলে গেছে।
140 কোটি টাকা দিয়ে যদি চার্টার্ড ফ্লাইট, আরে অনেক লোক বিজনেস ক্লাসে যায়। বড় বড়, আমি তোমাকে বলছি, আই ওয়ার্ক উইথ আসেলো মিত্তল, আমি 5 বছর, আমাদের ওই সময়টা সব থেকে ধনী মানুষ পৃথিবীতে লক্ষ্মী মিত্তল, আমাদের কলকাতার ছেলে, সে আমি তার কোম্পানিতে চাকরি করতাম, তার একই অফিসে মানে ছিলাম। তাদের আসেলো মিত্তলের নিজস্ব ফ্লাইট মানে প্লেন ছিল, কিন্তু সেটাকে ট্যাক্সি করে রাখতো, সে ইউজ করতো না। ভাই আমি ওনার জন্য যেখানে বিজনেস ক্লাস হতো বিজনেস ক্লাস টিকিট, যেখানে ফার্স্ট ক্লাস হতো ফার্স্ট ক্লাস টিকিট করা হতো। সেই চার্টার্ড ফ্লাইটে আমি একা যাব, বা মানে ব্রিটেনের সব থেকে ধনী মানুষ, তার সঙ্গে একটা মাত্র পিএসও থাকতো, একটা আমি মিথ্যে কথা বলছি না, আমি রোজ ওনার সঙ্গে অফিস থেকে বেরোতাম, নিজের মতো হেঁটে চলে যেত, একটা পিএসও থাকতো, একটা ড্রাইভার। তো নিজেকে যদি নিজের কেপেবিলিটিতে বড় যে হয় না, কারোর যদি ক্ষতি না করে, তার এত প্রোটেকশন দরকার নাই। অভিষেক বাবুর এত কিসের প্রোটেকশন যে Z+, তাকে তো তার পার্টির একটা ছেলে মারাতে তাকে Z+ ক্যাটাগরি করে দেওয়া হলো। এগুলো আমার মনে হচ্ছে বাংলার মানুষ আলটিমেটলি এটা থেকে ফেড আপ হয়ে গেছে। আর তুমি যে ভাষায় দেখো, রাজনৈতিক ভাষাটাকে তুমি যদি এমন জায়গায় নিয়ে যাও, সেটাকে না আলটিমেটলি যে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে কথা, আর একটা, তুমি তো বললে আমার থেকেও ছোট 35 বছরের ছেলে যদি এমন সব কথা বলে, এটা আলটিমেটলি মানুষ ভালো চোখে নেয় না। আর আরেকটা কথা লাস্ট আমি বলবো হলো যে 7.5 লক্ষ ভোটে যে ডায়মন্ড হারবার জিতেছে, এটা তো চুরি করে জিতেছে। যদি ভোট চুরি কেউ করে থাকে, এই মোদি ফদির আগে হলো অভিষেক ব্যানার্জি, কারণ 7.5 লক্ষ ভোটে কোনোদিন সম্ভব নয়, কোনোদিন কোনো গণতন্ত্রে এমন কিছু উনি করেননি যে 7.5 লক্ষ ভোটে জিতবেন। কেন, তার আগে 2014 ইলেকশনের রেজাল্ট দেখো, 2019-এর রেজাল্ট দেখো, 19 থেকে 24-এর মধ্যে এতটা ডিফারেন্স। ওখানে ওই যে জাহাঙ্গীর ফাঙ্গির এরা কারা? আরে তুমি একটা নেক্সট, তোমাকে এতটা ভালো সুযোগ দিচ্ছে, ভালো লোককে নিয়ে আসো না। কত ভালো লোক আছে রাজনীতি করতে চায়, বাট ওদের তো রাজনীতি, বিরোধী রাজনীতি করার দরকার ছিল না, ওদের তো ডেভেলপমেন্টের রাজনীতি করার দরকার ছিল। জাহাঙ্গীর তোমাকে ডেভেলপমেন্ট দেবে, এই শওকত মোল্লা বাংলাকে ডেভেলপমেন্ট দেবে? এরা যদি আইকন হয়ে যায় না, তাহলে নেক্সট যুব সমাজ ভাবছে যে এদের মতো কাজ করেই আমরা তাহলে আগামী, তো এটা বাংলার, আই এম গ্ল্যাড যে আজকে তৃণমূল চলে গেছে। আমি জানি না আগামী দিনে বিজেপি কি করবে। এই যে রাকেশ সিং এরকে যদি বিজেপি মুখ করে, এদের মতো লোককে বা গুন্ডাদের যদি মুখ করে, তাহলে আমাদের আরো খারাপ হবে। তুমি গুন্ডাদের মুখ করবে কেন? মানে মানুষ তোমাকে ভোট দিয়েছে, তুমি ভালো লোককে, জোহর সরকারের মতো লোককে বাধ্য হলে চলে গেল। আমাদের আরজি করে যে ঘটনাটা ঘটলো, তোমাদের তো ফুল প্রুফ ভুল ছিল, তোমরা তারপরে যখন লোক ওটাকে নিয়ে প্রোটেস্ট করছে ভেঙে দিলে। লোককে তুমি বললে লোকের পাস নিয়ে তুমি চলে গেলে, সে কেন প্রোটেস্ট করছে? আরে বাবা, যে মা বাবাটা মেয়েটা চলে গেল, তাদের কি, আমার দুটো মেয়ে আছে, আমি তো ভাবতেই পারি না আমার ছোট মেয়েটা যদি জ্বর হয় তখন আমার বুক কাঁপে। তো সেই জায়গা থেকে এরকম ঘটনাগুলোতে অভিষেক, তাও আমার মনে হয় যে কয়েকটা জিনিস ওকে কেউ গাইড করার ছিল না। বাট দ্যাট ইজ স্ট্রেঞ্জ, বিকজ আজকের দিনে ইউ শুড হ্যাভ আ বিগ টিম। আইপ্যাক কি করছিল আমি কি বলবো বলো, এটাই। আর কিছু বলার নেই অভিষেক ব্যানার্জির ব্যাপারে। অভিষেক ব্যানার্জির কপাল যে উনি মমতা ব্যানার্জির পরিবারে জন্মেছে, আমার কপাল হলো আমি সৌমিত্রর নাম পেয়েছি। যতটা রাজনীতি করতেই হবে এমন কিছু কথা না, আমি বাই ডিফল্ট চলে আসলাম, নাহলে তো আমি খুব ভালো চাকরি করছিলাম, ওখানেই চলে যেতাম। তারপরে আর একটা কেরিয়ার গ্যাপ হয়ে গেলে না, আর ওই চাকরিতে ফিরে গিয়ে আর তোমার জীবনটা পিছিয়ে গেছে, জানো তো। আর ওই চাকরির পরে কলকাতায় চাকরি করাটাও আমার কাছে একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। তাতে বাবার সঙ্গে ঘুরতে ঘুরতেই সময় চলে যাচ্ছিল, তার দেখভাল করা, তার ম্যান ফ্রাইডে হওয়াটা, কেন তার বয়স হতে হতে তার সঙ্গেও যারা ছিল তারাও চলে যাচ্ছে। মানে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে রাজনীতিতেই থাকা, কংগ্রেসেই থাকা বা রাজনীতিতেই থাকা? একটা ইলেকশন আমি লড়ে ফেললাম, আমার পার্টি আমাকে একটা টিকিট দিয়েছে, তো সেটার তো একটা প্রতিফলন তো আমার জীবনে হয়েছে নিশ্চয়ই। অনেক কিছু দেখলাম, ঘরে ঘরে ডোর টু ডোর ক্যাম্পেনে মানুষের কত কষ্ট। 15 বছরে যে এটা আমি তোমাকে বললাম যে আমি গ্রামগঞ্জ ছেড়ে দিলাম, বালিগঞ্জের মতো একটা আপস্কেল লোকেশন যদি তুমি বলো, এখানে কিন্তু 1,90,000 ভোটারের মধ্যে আই উড সে অ্যাবাউট 70% খুব কষ্টে আছে। তো আশা করবো যে সরকারটা এসছে, তারা গরিব মানুষের পাশে দাঁড়াক। আমরা দেখছি অন্নপূর্ণা ভান্ডারে অনেক মহিলার বাইনি, ঠিক আছে, সিস্টেমটাকে ঠিক করো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে বলেছিল হকারদের উচ্ছেদ করবেন না। হকাররা কারা? যদি তাদের কাছে টাকা থাকতো বা সব মানে কেপেবিলিটি থাকতো, তারা তো একটা ভালো দোকান করেই করতো। কেউ তো নিজে ইচ্ছায় রাস্তায় দাঁড়িয়ে হকারগিরি করে না, তার কাছে অপশন নেই, তার বাড়ি সংসার চালাতে হচ্ছে বলে। তো মানবিক ভাবে এগুলোকে ভাবা উচিত। আমি বুঝতে পারছি এটা সরকার, আমরা বিরোধী হিসেবে অনেক কিছু বলতে পারি,
সরকারকে তার একটা বাজেটের মধ্যে তাকে করতে হয়, তার অনেক কিছু দায়বদ্ধতা থাকে, ল অ্যান্ড অর্ডারের দায়বদ্ধতা থাকে। যারা দোকানের বাইরে হকারগিরি করছে, সেই দোকানগুলো যারা কেএমসি ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিয়ে তাদের সিস্টেমটা চালাচ্ছে, তারা লোককে চাকরি দিচ্ছে, তাদের যদি সেলস কমে যায়, এগুলোর একটা দায়বদ্ধতা থাকে। বাট আমাদের দেশ, যে সরকার এসছে তার সবকিছু করতেই হবে, আর যদি না করতে পারে তার বিরোধীদেরকে করতে হবে, সেটাই আমরা এখন করে যাবো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভবিষ্যৎ এখন আমাদের বিরোধী জায়গাটাকে দেখো, এখন বিজেপি যে বিরোধীরা তো ভাই এখন বিরোধী। বিজেপি যে রাজনীতিটা করে দিল না, এটা আমাদের একটা সুবিধাও হয়েছে, একটা ডিফিকাল্টিও হয়েছে। সুবিধা কি হলো, যে তৃণমূলটা এই অবস্থায় চলে আসে, কিন্তু তৃণমূলের 80টা এমএলএ মানে যারা জিতেছে, আমরা তো এমএলএ হতে পারিনি। আমরা আজ, আমি তোমাকে বলছি, কালকেই ইন্টালিতে একটা সভা ছিল, সেই সভাতে আমি 2 মাস, 2.5 মাস আগে যত লোক দেখেছিলাম, তার 5 গুণ বেশি লোক কালকে ছিল। হিন্দিতে যখন বক্তব্য দিচ্ছি, তাতেও হাততালি পড়ছে, রাহুল গান্ধীর নাম দিলেই হাততালি পড়ছে। তারা কিন্তু বুঝে গেছে যে ভাই কংগ্রেস সত্যি ছিল। তো ওই জায়গাটা একটা ভালো জায়গা হয়েছে। কিন্তু রাজনীতিটা ভীষণ ডিফিকাল্ট। বিরোধী রাজনীতিতে না, দেখো, রাজনীতিতে পার্টির মধ্যে অনেক রাজনীতি হয়। প্রবলেমটা হয়ে যায় যে আমার একটা অ্যাম্বিশন আছে, অন্যের একটা অ্যাম্বিশন আছে, উইদিন দ্য পার্টি আমি বলছি। তো দেয়ার উইল বি আ ক্ল্যাশ। আগামী দিনে আমাদের পার্টি বড় হচ্ছে, এবং আমাদের দিনে আমাদের নেতৃত্ব হয়তো অনেক লোককে পার্টিতে সামিল করতে হবে, কেন 3% ভোট থেকে তো আমাদেরকে বাড়তে হবে। এবার কাদেরকে সামিল করবো, এবার যারা সামিল হবে তারা ভালো কি ভালো নয়, সেটা নিয়ে একটা চর্চা হবে, সেটা নিয়ে ইন্টারনাল ক্ল্যাশ হবে। তো এইগুলোকে আমাদেরকে ব্যালেন্স করে আমাদেরকে মানে সামনে, মানুষের সামনে একটা অল্টারনেটিভ তৈরি করতে হবে। তো সেইটা আমাদের কষ্টকর বা ডিফিকাল্ট লড়াই। বাকিটা তো দেখুন, আমাদের রাহুল গান্ধী আছে, আমাদের একটা আলাদিনের জিন আছে, যে আমাদের জন্য যার নাম বললেই আমরা হাততালি পাই, আমাদের একটা ক্রেডিবিলিটি থাকে। আগামী দিন লড়াইটা অনেক। হ্যাঁ দেখো, এটাই তো বলছি, একজন, আমি মমতা ব্যানার্জিকে রেসপেক্ট, 50 বছর ধরে পাবলিক লাইফ মেনটেন, আপস এন্ড ডাউনস তো থাকবেই। আমার জীবনে আপস এন্ড ডাউনস আছে প্রতি মুহূর্তে, প্রতিদিন সকালবেলা বিকেলবেলা, একটা সকালে উঠে একটা ভালো মুডে থাকলাম, বিকেলে গিয়ে একটা হলো। তো 50 বছর জীবনে, পলিটিক্যাল জীবনে আপস এন্ড ডাউনস না থাকলে তো বেশি ডাউনসই থাকবে। আপস আর ভেরি স্মল। ইন পলিটিক্সে একটা প্রোগ্রাম করলাম, সেই প্রোগ্রামটা স্যাটিসফ্যাকশনটা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রামটা সাকসেস হয়ে গেল, তারপরের দিন থেকে শুরু হয়ে গেল আবার নেক্সট কি প্রোগ্রাম হবে, আবার টেনশন হলো নেক্সট প্রোগ্রামটা কিভাবে করবো। সো পলিটিক্স ইজ, মানে ওই জন্যই বলছিলাম, তুমি একটা চাকরি করলে, মানে তুমি একটা কর্পোরেট চাকরি করলে, তোমার ফিক্সড টার্গেটস আছে, অবজেক্টিভস আছে, যেটা তোমার মানে অ্যাসেস করার জায়গা আছে। পলিটিক্সে তুমি ডেলিভারি যেটা হয়, যেটা কেপিআইস বলে তোমার, এগুলো তো তুমি মেজার করতে পারবে না। আজকে শুভঙ্কর দাস যে জায়গা থেকে আজকে পার্টিটা চালাচ্ছে, দেখো, যে কেউ, ফরগেট এনিবডি, আজকে আমি রাহুলজিকেও যখন মিটিং হয়েছে, যে রাহুলজিও যদি প্রদেশ কংগ্রেস সভাপতি হতেন, 2026-এর ইলেকশনে আমাদের রেজাল্ট খুব চেঞ্জ হতো না। ইট ওয়াজ আ বাইপোলার ইলেকশন। কেন, মানুষ দুটো পার্টির মধ্যে, এখন আমাদের আমেরিকান সিস্টেম হয়ে গেছে, লড়াইটা দুটো পার্টির মধ্যে হয়ে যায়, মোদি ভার্সেস হু, মমতা ব্যানার্জি ভার্সেস হু। তো দিল্লিতে এস্টাবলিশ হয়ে গেছে মোদি ভার্সেস রাহুল। এখানে মোদিজি ভার্সেস রাহুলজি, এখানে ছিল মমতা ব্যানার্জি ভার্সেস বিজেপি। আমরা যতই আমরা আমাদের কথা বলি, সত্যি বলি, ভালো কথা বলি, মানুষ ভাবছিল না। আমার কালকে আমাদের দুজন বন্ধু আমাকে বললো, যারা খুবই উচ্চশিক্ষিত, যারা বালিগঞ্জে, বললো, we wanted to defeat TMC. I said, I accept it. You have to accept this. They said to me, better candidate সব কিছু, but we wanted to defeat TMC, so we voted for BJP. Fair enough. I accept it. Democracy. But next time আমাকে বললো যে no, Congress will come eventually. এটাও বলছে বিজেপি নেই হোগা, বাট ঠিক আছে, দ্যাটস লাইফ, দ্যাটস পলিটিক্স, কন্টিনিউয়াস প্রসেস, চলবে চলবে চলবে। কতদিন কি হয় বলো তো, তোমার রাজনীতির বাইরে তোমার একটা জীবন আছে, আমার বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, তারা এফেক্টেড হয়ে যায়, তাদের কাছে সময় দিতে পারছি না। আজকে রোববার দিন, আজকে এই দেখো 3বার করে বিকেলে জয়নিং। আমি আজকে দিনটা, আমার বাচ্চাদের এখন স্কুল হয়, ওদের তো সকালে ওরা বেরিয়ে যায় 8টার সময়, আমি বেরিয়ে যাই 11টার সময়, আমি ফিরি 9টার সময়। বড় মেয়ে এখন 14 বছর, ওর একটা ক্লাস 9-এ হয়েছে, শিজ গুড, ওর সঙ্গে দেখা হয়। ছোটটা, ও সকাল 7টায় উঠে স্কুলে চলে যায়, আর আমি ফিরতে ফিরতে ঘুমিয়ে পড়ে। তো দিস পার্ট অলসো না, যে আমি তাকেও, আমার কর্তব্য যদি আমি আমার পরিবারকে না দিতে পারি, তাহলে বাইরের লোকের কি করব? নিজের পরিবারকে হ্যাপি রাখতে পারলাম না, বাইরের লোককে কি হ্যাপি রাখবো? আমার স্ত্রীকে হ্যাপি রাখতে না পারলে তো, দেখো, এন্ড অফ দ্য ডে, বিয়ের পরে না সবাই জরুকা গোলাম হয়ে যায়, হওয়া উচিত। উইমেন আর মাচ মোর স্ট্রঙ্গার, উইমেন হ্যাভ মাচ মোর, মানে মহিলাদের অনেক বেশি
সহ্য করতে হয় এবং তাদের অনেক কিছু ফেসও করতে হয়, যেটা তারা সবসময় ওভারকাম করতে পারে না। আমাদের কাজটা তো সেটাই, আমরা তো কাজ বাইরেও করব, ঘরেও করব। তো সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমাকে যেটুকু করার। আর রাজনীতি, দেখো রাজনীতিতে আমারও অনেক কণ্ঠসে হয়েছি, কিন্তু রাজনীতি ওটাও মজাও আছে, চ্যালেঞ্জও আছে। একটা সময় বাবা চলে যাওয়ার পরে খুব কণ্ঠসে হয়ে গেছি কংগ্রেস রাজনীতিতে, মনও খারাপ হয়ে গেছে তখন। এখন একটু বয়স বেড়েছে, একটু মানে অ্যাবজর্ব করার জিনিসটা একটু বেশি হয়েছে, তো করে যাবো। তোমরা রাজনীতি থেকে বেরিয়ে যে যাচ্ছ না কেন, আপাতত রাজনীতিতে আছো? রাজনীতিতে কপালের খেলা গো, যদি আমার কপালে থাকে হবে, না থাকলে হবে না, কিন্তু চেষ্টা করে যাবো। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, তোমাকে মাঝে মাঝেই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে আমি যদি খুব ভুল না বলি, ICCR? কয়েক মাস আগে ICCR এর অনুষ্ঠান, সেটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। তুমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত সচেতন, জানা যায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই যে নতুন সরকার এসছে, বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, তোমার চোখে ব্যাখ্যা কিরকম, কি মনে হচ্ছে? ওই প্রোগ্রামটা কাদের প্রোগ্রাম ছিল? আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল, বলতে কোনো দ্বিধা নেই। ওই প্রোগ্রামটার আয়োজন করেছিল স্বপন দাশগুপ্ত, হি ওয়াজ মডারেটিং দ্য থিং, সায়রা শালীন ছিল। দেখো, আমি সেদিনটা কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম যে দেশের নীতি, দেশের নীতি। আমার বাবা জন্মেছিল বাংলাদেশে, তার একটা বাংলাদেশের প্রতি একটা আবেগ ছিল, ঠিক আছে? তাকে সে জন্মের পরে সে চলে আসতে হয়েছিল। মাঝে মাঝে যখন খেলা হতো, তো তাদের বাংলাদেশের খেলা দেখতেন তিনি। বিদেশে গেলে, যখন লন্ডন ইউকেতে আসতো, তাকে কোথাও না কোথাও বাংলাদেশের লোক ঠিক পেয়ে যেতেন, তাদের কাছে গিয়ে, তাদের ঘরে গিয়ে খাবার খেত। কেন সে ইন্ডিয়ান খাবার ছাড়া কিছু খাবে না। আমি বললাম চলো এই খাবার, না না না, আমাকে মাছ খাওয়াও, এই খাবার। তাকে মাছ খাওয়ার কোনো না কোনো লোক পাওয়া যেত, ইন্ডিয়ানও থাকতো আর বাংলাদেশে। আর ওখানে বিদেশে বাংলাদেশের লোকগুলো খুব, বাঙালি দেখলেই খুব আপন, মানে কলকাতার লোক দেখলে খুব ভালোবাসে। আর বাবার একটা পরিচয় ছিল, প্রণব জেঠু যেরকম একটা বিরাট পরিচয় ছিল বাংলাদেশের কাছে। আমি প্রণব জেঠুর কাছ থেকে অনেক শিক্ষা নিয়েছি, কেন উনি যখন ওই 2008 সালে 7 থেকে ওই সময় 2004-এর সময়, আমি তখন ইউকেতে যখন স্টুডেন্ট, তারপরে চাকরি করছি, তো উনি যখন ইউকেতে আসতেন, বাবা বলে দিত, তো ওনার সঙ্গে গিয়ে দেখা করতাম। আমার বন্ধুদের নিয়ে যেতাম, তো আমার একটু দেখাতাম, আরে দেখো আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, আমাদের ডিফেন্স মিনিস্টার, তার পাশে, তার সঙ্গে কথা বলতে। আর তিনিও ভালোবাসতেন স্টুডেন্টদের সঙ্গে কথা বলতেন। তো ওই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে দেখো, সেকুলারিজম যদি আমরা বিশ্বাস করি না, ইট ক্যানট বি ওয়ান সাইডেড, খালি হিন্দুরা সেকুলার হবে আর বাকিরা সেকুলার হবে না। উই ক্যানট, এই জিনিসটাই তো সব থেকে বেশি প্রবলেম্যাটিক। এই জায়গা থেকেই তো বিজেপির উত্থান হয়েছে। দেখো, ভারতবর্ষের মানুষকে আমরা বোকা তো ভাবতে পারি না। যদি বিজেপি আছে, সরকারে এসছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল। অ্যাপিজমেন্ট পলিটিক্স কোনো জায়গায় ঠিক নয়। এনি রিলিজন, আমাকে সেই প্ল্যাটফর্মটা সেদিনকার, আমি অবাক হয়ে গেছিলাম। দেখো, আমি পরে স্বপন দাশগুপ্তকে বলেও ছিলাম যে আমি সেদিনকার কংগ্রেস পার্টিকে রিপ্রেজেন্ট করে যে কথাগুলো বলেছিলাম, সেদিন যিনি বিজেপিতে যিনি রিপ্রেজেন্ট করেছিলেন, হি ওয়াজ মোর পলিটিক্যাল, হি ওয়াজ মাচ মোর, আই ওয়াজ সারপ্রাইজ। কেন তার দেশের গভর্নমেন্ট তিনি ক্রিটিসাইজ তাহলে কি করছেন? আমার কথা হলো, আমি আজকে আমার দেশের গভর্নমেন্টের পাশে দাঁড়াবো ফর আ ফরেন পলিসি, স্পেশালি বাংলাদেশের মতো, সেখানে আমার বাংলার এতটা ডিফিকাল্ট ফেস হতে পারে। ওখানে যদি বলতে দ্বিধা নেই, জামাত ওখানে আসলে ইটস প্রবলেম্যাটিক। কেন জামাত ইজ নট আ সেকুলার বিলিফ। তারা ভারতীয়দেরকে, হিন্দুদেরকে তারা ঠিকভাবে দেখে না। এটা বলতে আমার কষ্ট, আমার ভয় কেন হবে? আমি যদি বলতে পারি যে আমি এক শ্রেণীর এদিকে যারা মুসলিমদের উপরে অত্যাচার করছে তারা ভুল করছে, একইভাবে ওই বাংলাদেশে আমার কাকার মেয়ে, যে এখন লন্ডনেই থাকে, হি ইজ ম্যারিড টু বাংলাদেশি হিন্দু। ওর কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি যে হাউ দে ওয়ার মিসট্রিটেড। আমাদের দেশে যখন মাইনরিটি রাইটস নিয়ে আমরা লড়তে পারি, ওই দেশে কেন ওদেরকে সরকার মাইনরিটি রাইটস নিয়ে লড়বে না? ওখানে মাইনরিটি কে? ওখানে মাইনরিটি হলো হিন্দু আর খ্রিস্টান, তাদেরকে ইকুয়াল স্ট্যাটাস কেন দেওয়া হবে না? আওয়ামী লীগ ডিড দ্যাট, সো শেখ মুজিবুর ডিড দ্যাট, তাই জন্যই আমরা তার কথা এতটা মনে রাখি। যদি আচ্ছা, আমি বিএনপি সরকার কেমন ভাবে চলছে, কি চলছে, আমি সত্যি কথা বলতে আমি লাস্ট নিজের রাজনীতি নিয়ে যতটা আমি ফোকাস করতে পারিনি, বাট আই উড থিঙ্ক দ্যাট এনিবডি, যারা কোনো ধর্মের মানুষ যেখানে যে মাইনরিটি থাকে তার উপরে অত্যাচার করে, তার উপরে হামলা করে বা অন্যরকম কাজ করে, তাদের হয়ে দাঁড়ানো কর্তব্য। সেটা তাহলে বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত, সেখানে আমার ওদের জন্য ভয়েস, আমি ওটাকে হোয়াইট ওয়াশ করতে পারি না। যারা এটাকে হোয়াইট ওয়াশ করছে, দে আর ডুইং আ বিগ ডিসসার্ভিস, দে আর ডুইং আ ভেরি বিগ রং। এইটা তাদের ক্রেডিবিলিটির উপরে তাদের কোয়েশ্চেন মার্ক। আমি আমার দেশে যদি আমি মাইনরিটি রাইটস নিয়ে বলতে পারি, আমি সব দেশের
মাইনরিটি রাইটস নিয়ে বলবো। অ্যান্ড আমি তোমাকে এটা বলতে পারি, আমাদের দেশ এর মতো মহান দেশ কোথাও নেই, এই দেশের মতো মাইনরিটি রাইটস নিয়ে বলার মতো মানুষ কোথাও কোনো দেশে নেই, অন্য কোনো দেশে নেই। অন্য কোনো দেশে মানে যদি দে আর রিলিজিয়াস কান্ট্রি, সেই দেশগুলোতে অন্য রিলিজিয়ন পিপল আর ট্রিটেড অ্যাজ আ সেকেন্ড ক্লাস সিটিজেন। অনলি ইন ইন্ডিয়া, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তুমি ধর্ম ম্যাটার করে না, বাট এভরিওয়ানকে তার, সে যদি ভারতীয় হয় তার ইকুয়াল রাইটস ইকুয়াল স্ট্যাটাস দেওয়ার জন্য লোকেরা লড়ে। আমরা গর্ববোধ করি, এটা আমাদের ভারতবর্ষ। আমি তোমাকে এটাও বলছি, আমি যখন বিদেশে পড়তাম থাকতাম, ভারতীয়দেরকে আমি এটা বলতে পারি যে 2014-তে তো মোদী সরকারের, তার আগেও ইন্ডিয়ান রেসপেক্ট ছিল। এই কথাটা পাকিস্তানিদের রেসপেক্ট ছিল না, ইন্ডিয়ানদের জন্য সবসময় রেসপেক্ট ছিল। ইন্ডিয়ানরা হাইলি এডুকেটেড, ইন্ডিয়ানরা ওয়ার ডুইং গ্রেট সার্ভিস। চাকরি আইটি ওয়ার্ল্ডে ইন্ডিয়ানস ওয়ার ডুইং গ্রেট ওয়ার্ক এভরিওয়্যার। মনমোহন সিং এর একটা আলাদা পরিচয় ছিল, রাজীব গান্ধীর আলাদা পরিচয় ছিল, ইন্দিরা গান্ধীর আলাদা পরিচয় ছিল, অটল বিহারী বাজপেয়ীর আলাদা পরিচয় ছিল। উই ওয়ার প্রাউড ইন্ডিয়ান্স দেন অলসো, উই আর প্রাউড ইন্ডিয়ান্স টুডে অলসো। একদমই, অনেক ধন্যবাদ রোহন। আজকে আমাদের এ পর্যন্তই থাকি। আগামী দিন কংগ্রেসের ভূমিকা অনেকটাই বাড়ছে, যেটা রোহন বললেন। একই সঙ্গে ওর ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে হবে সেটাও একটা জল মাপার জায়গাটা উনি দেখিয়ে রাখলেন। আর লড়াই যে অনেক পথ, অনেক দূর এগোতে হবে, কংগ্রেসের অনেক ভূমিকা রয়েছে, সে কথাও স্পষ্ট করে দিলেন। আজ এ পর্যন্তই। আগামী দিন, আগামী हम नहीं आएंगे, দিকে আমরা हमारी অবশ্যই फैमिली के साथ है।